রামেশ্বরমের মন্দিরের সঙ্গে ওনার একটা কানেকশন পাওয়া গেল। ঠাকুরের প্রসাদ হয় না, প্রসাদ ঠাকুরের ভোগ আমরা কিনি তো একটা কোনো দোকান থেকে, এঁঠো প্রসাদ ভগবানের এতে থালাতে সার্ভ করা হচ্ছে। নিজে খেয়ে? আচ্ছা। ওখানে আমার সঙ্গে সঙ্গে আরো 7 জন এক্সপ্লোর করছে, আলাদা লাইফ, আলাদা এক্সপিরিয়েন্স। মানে 7 ডাইমেনশন রয়েছে। যে বাড়িতে মা বাবার ছবি কোথাও একটা রাখা আছে, যেটা মানে বন্ধ করে। আজকাল তো মিডিয়াতে মানুষ নানাভাবে কথা বলে না, কেউ বলছে রাখো, কেউ বলছে রেখো না, মানুষ কনফিউজ হয়ে যায়। কল্কি অবতার সম্পর্কে আমরা জেনেছি, কিন্তু বাস্তবে কল্কি অবতার ঠিক কেমন হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ আদেও কি হবে? ধরুন দুটো শিশু জন্মাচ্ছে, একজন না চাইতে সব কিছু পায়, আর আরেকজন কিছু পাচ্ছে না, বা জন্মগতভাবে সে তার বাবা মাকে হারিয়েছে। তার সাথে এটা কেন হলো? এই প্রশ্ন যাদের যাদের মনে আসে তাদের জন্যই এই পডকাস্ট। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক, আর আপনাদের সাথে আমি প্রীতি। পডকাস্টের এই পার্টে আমরা কল্কি অবতার নিয়ে কথা বলবো। এই যে কল্কি অবতার নিয়ে মানুষের অনেক রকম আমি পডকাস্ট দেখেছি, হিন্দি পডকাস্টে বেশি দেখেছি। তো আমার একটাই প্রশ্ন, এই যে কল্কি অবতার আসবে, এই সময়টা ঠিক আর কতটা বাকি? আমরা কতটা এগিয়ে আসছি ওই দিনটা দেখার জন্য? অনেকটাই বাকি। তখন হয়তো আমরা এই পৃথিবীতে আর থাকবো না। হ্যাঁ, কিন্তু জানতে চাইবো 3000 সাল, যেটা ইউনিভার্সের যেটা গাইডেন্স। কারণ এখনো কল্কির মানে ঘোর কলিযুগ চলছে, ঠিক আরো বাকি আছে অনেক কিছু হওয়া, আরো মানে ডেটোরিয়েট হবে 3000 সালে। 3000 সালে তো তখন আমরা যত এগোচ্ছি আমরা আরো মডার্ন হচ্ছি। তো যেভাবে কল্কি অবতার সম্পর্কে আমরা পড়েছি যে ঘোড়ায় চড়ে যেভাবে উনি আসছেন, কিন্তু আমরা যেভাবে দেখেছি, কিন্তু মডার্ন যুগে যেটা হতে চলেছে, যেটা আমরা মুভিতে পর্যন্ত দেখেছি, তো উনিও তো কিছুটা মডার্ন ভাবেই আসবেন। একদমই তাই। ওইভাবে ঘোড়ায় চড়ে কখনোই নয়, ঘোড়ায় চড়ে হাতে তরোয়াল নিয়ে, কারণ ওই যুগে তো আমরা থাকবো না। এখন টেকনোলজিক্যালিও আমরা অনেক আধুনিক হয়ে যাব। তো ওই জায়গা থেকে এবার আসবে একটা নর্মাল মানুষের বেশেই আসবে। গায়ের রংটা কালো হবে এবং মাথায় কোকড়া কোকড়া চুল, যেটা ইউনিভার্স যেটুকু দেখিয়েছে আমি ওইটুকু গাইডেন্স দিতে পারি। হ্যাঁ, আমাদের মানে ইউনিভার্সের এত রহস্য, তার মধ্যে আমাদের জানার জ্ঞান বলো, ক্ষমতা বলো, সবটাই খুব সীমিত। ইউনিভার্স যতটুকু জানাতে চায় আমরা ততটুকু জানি। আমরা কোয়েশ্চেন করি, আমরা তো তার সন্তান, আমরা নানা রকমভাবে প্রশ্ন করি, এবং উনি যেটা জানাতে চান আমরা ওইটুকু জানতে পারি। অনেক কোয়েশ্চেনের উত্তর থাকে, উনি বলেন না, উত্তর দেন না। হয়তো ওই সময়ে ওই জিনিসটা আমাদের না জানা বেটার। তো ওই হিসাবে, কিন্তু যেটা কল্কি অবতার হিসাবে যদি বলো, তো যেটুকু আমি গাইডেন্স আমি নিয়েছি, আমার একটু আছে এই ব্যাপারগুলো একটু ঘাটাঘাটি করা। তো এটাও আমি কিন্তু পিএলআরের দ্বারাই, যেসব মানে সোলরা বা আমার মিডিয়াম যারা হন, তারা যারা খুব ভালো যেতে পারেন, তো তাদের দ্বারা যখন আমি গাইডেন্স নিয়েছিলাম, তো এটা এসেছিল যে 3000 সাল, এবং মাথায় কোকড়া চুল, গায়ের রংটা একটু চাপা, এবং ওইভাবে আমি বললাম, যখন জিজ্ঞেস করলাম তাহলে এই পৃথিবীর ওই সময় তো আরো পাপের মানে ভরে যাওয়ার কথা, হ্যাঁ, ঘোড়া পূর্ণ হবে, তো তাহলে উদ্ধার হবে কি করে? তখন বলছেন যে মানে ইউনিভার্স যেটা মানে জানাচ্ছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো এরম আরো অনেক আবির্ভাব হবে ওই সময়, একসঙ্গে, যারা কল্কি অবতারকে সাহায্য করার জন্য। আমরা যেমনটা জেনেছি যে 7 জন চিরঞ্জীবী আসবে তাকে সাহায্য করার জন্য। হ্যাঁ, হয়তো ওই নানা রূপে ওনারা আসবেন। আমরা তো ওরা চিরঞ্জীবী বলে তো চিনবো না, আমরা ওই সময় ওনারা যে রূপে আসবেন আমরা ওই নামে চিনবো। এখন আমরা হয়তো জানি যে এটা ওনারা চিরঞ্জীবী, বা ওই যে যাদেরকে আমরা বলি হনুমানজি, পরশুরাম, তারাই অন্য কোনো রূপে আসবে, হয়তো অন্য কোনো রূপে আসবে। শরীরটা চেঞ্জ হবে, এনার্জি ওনাদের ওটাই থাকবে। আমাদের তো তাই হয় বারবার। নারায়ণও যখন ধরো অবতার হয়ে আসেন রাম, তারপরে কৃষ্ণ, বা তার আগেও অনেক অবতার আছে, সময় অনুযায়ী যখন যেরকম রূপ নিয়েছেন, যেরকম প্রয়োজন সেই রূপে। তো এখন এই 3000 সালে নিশ্চয়ই আর ওই রকম কোনো রূপ হবে না, বা ওই পোশাকে আসবেন না। আমরা যেটাই যতই দেখি না কেন, সাদা ঘোড়া হাতে তরোয়াল ওইভাবে আসছেন, ওইভাবে হবে না, আসবে অন্যরকম ভাবে কাজ হবে তখন।
এবং ওইভাবে শোলের দ্বারাই শোলের অ্যাওয়ারনেস হবে মানুষের মনে। যখনই উনি তো বারবার এসছেন, যখনই পৃথিবীতে সংকট আসে বারবার নানা রূপে নানাভাবেই আসে, ওইভাবে আসবে তখন। আচ্ছা, তো এই যে কলিযুগ শেষ হয়ে আবার তারপর সত্যযুগে হওয়াই তো উচিত, সেটাই মানে তো। এই সার্কেলটা চলতেই সাইকেলটা থাকবে, চলতেই কারণ থাকে। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি এখন যেটা করছো এটা আগেও হয়ে গেছে, আগেও হয়ে গেছে, তুমিও এসেছিলে আমিও এসেছিলাম, এর মানে এই সার্কেলটা চলতেই থাকে। চলতেই থাকে। আর এটাও তো হয় যে আমাদের সবটাই আমাদের অলরেডি ফিক্স আছে সবকিছু, হুম হুম, যাকে যেটা রোল দেওয়া হয়েছে আমরা শুধু সেইটুকু করে যাচ্ছি, হুম। আমাদের কোনো ক্রেডিট নেই কোনো কাজে। একদমই। তার জন্য অহংকার করারও কিছু নেই যে আমি হুম। একটা কি বিশাল কিছু, বা আমি একটা বিরাট কিছু করছি, কিছুই না, আমাকে জাস্ট এইটুকু রোল দেওয়া হয়েছে, হুম, আমি সেটা করে। প্রত্যেকের মানে সংসার জীবনেও তাই, হুম, তোমার একটা মেয়ের রোল, আমিও কারোর মেয়ে, আমিও একটা মেয়ের রোল করছি, আমার সন্তানের জন্য মায়ের রোল, হাজব্যান্ডের জন্য স্ত্রীর রোল, জাস্ট ওইটা করছি। আর বাকি মানুষের জন্য যেটুকু সেবার কাজ করা যায় আমার বিদ্যা বুদ্ধি দিয়ে বা আমার এনার্জি দিয়ে ওইটুকু আমি করছি, সেটা আমার রোল, ইউনিভার্স আমাকে দিয়েছে। তুমি এভাবে করছো আমার সঙ্গে, তোমার এনার্জি দিয়ে তুমি মানুষের কাছে সেটা পৌঁছে দিচ্ছ, আমাদের কথাগুলো, যাতে আরও 10 জন জানে, আরও তারা এগোতে পারে, এই ফিল্ডে আসতে পারে, শিখতে পারে, জানতে পারে নিজের কার্মার ব্লকেজগুলো, সেটা তোমার রোল এটা। তৃতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আছে 2026-এ? 2026-এর আমি অ্যাকচুয়াল গাইডেন্স পাইনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কাটা তো অনেক দিন থেকেই শুনছি, তো আমারও একটা কোয়ারি ছিল যে একবার ইউনিভার্সের কাছে এই কোয়ারিটা কি আমরা নিতে পারি। ইউনিভার্স হয়তো কিছুটা, কারণ ভয় পেয়ে তো আলটিমেটলি কিছু লাভ নেই, যেটা সবার সঙ্গে হবে আমার সঙ্গেও হবে। হ্যাঁ, তো একবার গাইডেন্স নেওয়া যেতে পারে কি দেখাচ্ছে। তো যেটা দেখছি 27-28-এর দিকে একটা ইয়ে আছে মানে ভারতের উপরে, যেটা 27-28-এর মাঝে 27-28 দুটো ইয়ার মিলে একটা 5-6 মাসের একটা ইয়ে থাকবে, 4 থেকে 6 মাস মানে হবেই একটা পসিবিলিটি আছে। সেটা নিউক্লিয়ার ওয়ার হবে না, কিন্তু একটা অ্যাটাকের ইয়ে বা ব্ল্যাক আউট হওয়া, যেটা চারিদিকটা বেশ অন্ধকার, মানুষ খাওয়ার জন্য মারামারি করছে, এই ধরনের একটা ইয়ে ছিল। ভারত কতটা সেফ থাকবে ভারত সেক্ষেত্রে? কতটা সেফ, মানে একটা ক্রাইসিস পিরিয়ড তো হবে। হ্যাঁ, সেটা আমরা তো কি তার চলবে। থেকে বেরোতে পারবো? দেখো কার কতটা ক্ষতি হবে ইন্ডিভিজুয়ালি সেটা বলা একটু হ্যাঁ, আমরা যেহেতু ভারতেই থাকি, আমি ভারতে কিছু তো ভারতবর্ষেরটাই ক্ষতি আগে সবার জানবো। জন্যই হবে। হ্যাঁ, আর যদি দেশের ক্ষতি হয় সেটা কি আমাদের ক্ষতি সবার নয়? ক্ষতি। সবার ক্ষতি। হুম, এবং ইন্ডিভিজুয়ালি কার কতটা ক্ষতি হবে তার সঙ্গে সবারই কিছু কিছু পার্সোনাল কার্মাও থাকবে, হুম, কিছু ব্যাপার থাকবে, সেটা এক্স ফ্যাক্টর কি সেটা ইউনিভার্স জানে। মোটামুটি আমি যেটা যখন মানে গাইডেন্সটা যখন নেওয়া হলো, একটা ব্ল্যাক আউটের পরিস্থিতি, 4 থেকে 6 মাস একটা খুব একটা অরাজকতার ইয়ে, যেমন যুদ্ধের সময় যেমন হয় না, একদম অন্ধকার চারিদিকটা, মানে ওই রকম ধরনের একটা সিচুয়েশন দেখানো হয়েছিল। তার সঙ্গে সঙ্গে ওই এটা এসছে যে মানুষ খাওয়ারের জন্য মানে কাড়াকাড়ি করছে, অন্য কষ্ট, স্বাভাবিকভাবেই কোনো রোজগার না থাকলে মানুষের তো হবেই। ওই একটা সিচুয়েশন, ওই একটা পসিবিলিটি আছে, আচ্ছা, এবং সেটার কারণ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। হুম, এফেক্ট তো হবেই, গোটা পৃথিবীব্যাপী যদি এই জিনিস চলে, তো ভারতের ওপর কম হলেও তো কিছুটা এফেক্ট আসবেই। অনেকটা ভারত সেফ, কারণ যেটা হচ্ছে অন্যান্য দেশের তুলনায় ওরা তো এখন থেকেই জ্বলছে, অনেক দেশ তো এখন থেকেই জ্বলছে। তো দেখা যাক, ইউনিভার্স, আমরা সবাই প্রার্থনা করতে পারি আমাদের এনার্জিটাকে বাড়াতে পারি। আমি একদমই তো তাই। বলছি যত মানুষ শিখবে, যত স্পিরিচুয়াল জানবে। ফিল্ডে জানবে, এনার্জি যত আপগ্রেড হবে, হয়তো এটা সরেও যেতে পারে। হুম, পজিটিভিটিটাকে বাড়ানোটাই একমাত্র হাতিয়ার, নেগেটিভিটিটা কমাতে গেলে। হুম, আমরা যখন মানে করোনা টাইমটা হয়, হুম, ওই সময় আমরা ওয়ার্ল্ড হিলিং করতাম, এবং সবাই আমরা গ্রুপে বসে আমার আমার মানে বাকি স্টুডেন্টদের সঙ্গে বা আমার নিজের গুরুদের সঙ্গে বসেও আমরা করতাম, হিলিং করতাম। মানে লিটারালি ওই সময় না, আমরা যখন ধরে থাকতাম মাদার আর্থে, এত হেভি, ওজনটা এত ভারী, এবং সেই এনার্জিটা আমাদের চোখ দিয়ে সবার, কারোর কোনো পার্সোনাল লেভেলে সেরকম কিছু নেই, অথচ সবার কিন্তু চোখে জল, একদম থুতনি বেয়ে জল নামছে, মানে এতটাই ফিল এতটা ফিল হতো, এবং মাদার আর্থ এত পেনের মধ্যে ছিল, সেই এনার্জিটা আমাদের মানে আমরা ফিল করতাম, এবং ধীরে ধীরে আমরাও হিলিং দিতে থাকলাম, ধীরে ধীরে আস্তে আস্তে ঠিকঠাক হলো সব কিছু। যাই হোক, একটা সময় আমাদের সবাইকে তো সাফারও করতে হয়েছে সেই সময়টা, কিন্তু ওই যে মাদার আর্থ যে কতখানি পেনের মধ্যে ছিল, তো আমরা সেটাই বলি, আমাদের এনার্জিটা আমরা যদি ইনক্রিজ করি, পজিটিভিটির দিকে যদি আমরা এগোই, কোনো না কোনো স্পিরিচুয়ালিটির মানে হাত ধরে,
তো অবশ্যই পৃথিবীর এনার্জিটাও ইনক্রিজ হবে। আমরা যেহেতু ভারতবাসী, আমরা বলবো আমাদের ভারতের এনার্জিটা আরো ইনক্রিজ হোক, আমরা সবাই মানে কি বলবো, সেফ থাকি। সেফ থাকি। অন্য দেশে হয়তো ক্ষতি হচ্ছে, আমরা সেফ থাকি কমসে কম। কিন্তু ওই সবাইকে একটা মাস অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে। আরেকটা জিনিস, প্রকৃতিকে ভাই ভালোবাসো। প্রকৃতির যেভাবে ক্ষতি হচ্ছে, প্লাস্টিক, এটা যদিও আমি ট্র্যাকের বাইরে গিয়ে বলছি হয়তো, মানে কিন্তু তাও আমি বলবো একজন হিলার হিসাবে মাদার আর্থ এটাও মানে খুব পেনফুল। তুমি যেখানেই যাবে সব জায়গায় এত প্লাস্টিক বা প্লাস্টিকের বোতল, এইগুলো এত মানুষ যথেচ্ছভাবে এখানে ওখানে ফেলে, এগুলো তো পলিউশনই ক্রিয়েট করে। এগুলো কোথায় যাবে? প্রকৃতির উপর যা তুমি দেবে সেটাও আবার কর্মা, এবং সেটা রিভার্স ব্যাকই হবে, আমাদের উপরেই আসবে সেটা। আজ পাহাড় এত ভাঙছে কেন? পাহাড়কে তোমরা ভালোবাসছো, বেড়াতে যাচ্ছ, বেড়াতে গিয়ে কি ফেলে আসছো? নোংরা ফেলে আসছো। আমরা যখন হিলিং করি, হিলিং এর সময় আমরা কিন্তু এনার্জিকে যখন ক্লিন করছি, হিলিং এর প্রসেসে গোজ টু দ্য ইউনিভার্স অ্যাজ এ লাভ এন্ড লাইট। আমরা কখনো নোংরাকে ইউনিভার্স ওভাবে ফেলি না। নেগেটিভ এনার্জি সেটাকে আমরা কিন্তু কমান্ড দিয়ে সেটাকে ওইভাবে গোজ টু দ্য ইউনিভার্স অ্যাজ লাভ এন্ড লাইট, আমরা সেটা ভিজুয়ালাইজও করি। ওই নেগেটিভ এনার্জি ইউনিভার্সে যাচ্ছে অ্যাজ এ গোল্ডেন লাইট। তাহলে আমরা কেন প্রকৃতির বুকে নোংরাগুলো ফেলবো? একটা কমসে কম ডাস্টবিনটা ইউজ করি, এটাও তো করা যায়। এখনকার দিনে এটা আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি যে পিসিওডি মেয়েদের, এটা কিন্তু আগে এত বেশি ছিল না। আর এখন সবাই যেটা বলে ওয়েট গেইন হলে এটা হয়, কিন্তু রোগামোটা এখন কোনো ব্যাপার না, সবার হচ্ছে। তো একটা শিশু যখন গর্ভে থাকছে, এমন কি হচ্ছে, মায়ের কি কোনো ট্রমা সে ফিল করতে পারে যার জন্য ভবিষ্যতে তাদের এরকম রোগ হতে পারে? অনেক ডাক্তাররা বলছে যে গর্ভে থাকাকালীন মা কি ফিল করেছে সেগুলোর উপর নির্ভর করেও ভবিষ্যতে বাচ্চাদের যখন তারা বড় হবে তাদের এরকম রোগ হয়, পিসিওডি। শুধু পিসিওডি বলবো না, আমি একটা উদাহরণ, হ্যাঁ ওটা একটা নাম মাত্র অসুখের। অসুখটা দেখো, ওটাও কোথাও ইমোশনাল একটা ব্লকেজ তো তৈরি করেই, কারণ মায়ের ওপরে যেটা হয় সেটা কিন্তু গর্ভের সন্তান অনুভব করতে পারে। এটা ভাবার কোনো কারণ নেই, কারণ 5 মাস বয়স থেকে যখন তার মধ্যে একটা শোলের এই যে মুভমেন্টটা তো 5 মাসের পর থেকে শুরু হয়, অর্গানগুলো কিন্তু 5 মাস পরেই হয়। 5 মাস থেকেই কিন্তু অর্গানগুলো হওয়া শুরু হয়। এবং বাচ্চা মায়ের গর্ভে যখন থাকে সন্তান, সবটাই কিন্তু সে ফিল করতে পারে। এটা আমাদের মহাভারতের সময়ও কিন্তু এটা ছিল। অর্জুনের মানে অভিমন্যুর যখন লক্ষ্যভেদ করে, মানে যেটা তোমার বলো ওই চক্রব্যূহতে যখন প্রবেশ করে, তো সেই সময় কিন্তু ঢোকার পথটা তার জানা ছিল, বেরোনোর পথটা সে বুঝতে পারেনি, কারণ মা ঘুমিয়ে গেছিল, মা পুরোটা শুনতে পায়নি। এটা কিন্তু মানে একটা গল্প হলেও বাস্তবেও কিন্তু এটা ঘটনা। আমরা ওটা গল্প রূপে জানি, কারণ আমাদের ওই সময়ের হয়তো আমাদের কোনো বার থাকতে পারে, এমনিতে তো আমরা বুঝতে পারবো না, মেমোরিতে তো চাপা পড়ে আছে সবারই। তো এটা কিন্তু ঘটনা, আমরা পিএলআরে গিয়েও এই ধরনের কেসগুলো আমরা করি। কারণ মায়ের গর্ভ দিয়ে আমরা যখন সোল লেভেলের যে জার্নিটা হয়, ওটা কিন্তু হয় তাকে ডেথ সিন দেখাতে হয়, তারপর তাকে সোল লেভেলে নিয়ে যাওয়া হয়, না হলে মায়ের গর্ভ দিয়ে আগে একটা তো স্টেজ থাকে, ওখানটাতে নিয়ে যাওয়া হয়। তো সেই জায়গাতে যখন মায়ের গর্ভে যখন আছে, ওই সময়টা যখন তার ফিল হচ্ছে, মা কষ্ট থাকলে মায়ের কষ্টটা সে ফিল করছে, বলছে আমার মায়ের মনটা ঠিক নেই, অথচ দেখতে পাচ্ছে না, কিন্তু সে মায়ের গর্ভে আছে, তার ফিল হচ্ছে, বা তার থাড়াই কোথাও তার ওপেন আছে, কোনো না কোনোভাবে সে বুঝতে পারছে যে মায়ের কষ্ট কেন না, আমার মা দেখতে ভালো নয়, মাকে সবাই বকছে, কেন বকছে, নানা রকম কারণ বলছে। তো এগুলো সে বুঝছে কি করে? তার সত্তা, তার চেতনা, সেটা সে অনুভব করছে ওই সময়ে, ওই জায়গাতে। তা ওই জন্যই বলা হয় না, মায়ের গর্ভে যখন সন্তান থাকে সে সময় ভালো কিছু শোনা, ভালো বই পড়ো, ঠাকুরের যতটা সম্ভব পজিটিভ চিন্তা করো, পজিটিভ করো। ভালো খাওয়াটা তো হেলথের জন্য বলা হয়, যে হেলথটা তোমার ভালো থাকলে তোমার সন্তানেরও ভালো থাকবে, কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। কারণ বাচ্চা যদি মা যদি টেনশনে থাকে, বাচ্চার ওপরেও সেই টেনশন মানে একটা ফল তারও আসে। মানে এমনি মানে একটা ঘটনা বলছি, একজন ক্লায়েন্টের মানে যখন উনি প্রেগনেন্ট ছিলেন, ওনার হাজবেন্ডের একটা অসুখ হয়,
তো ওই সময় স্বাভাবিকভাবে খুব মানে হসপিটালাইজড হতে হয় 3 মাসের জন্য, প্রেগনেন্সির টাইমে। তখন একদম 9 মান্থের প্রেগনেন্সি। বাপরে। হ্যাঁ, 3 মাসের হাজবেন্ড যদি হসপিটালাইজড হয়, স্বাভাবিকভাবেই কিন্তু মায়ের উপরে যথেষ্ট স্ট্রেস চলে। তো তারপরে যখন মানে সন্তান হলো, এমনি ঠিক আছে, ডাক্তার নানা রকম ভাবে টেস্টও করলো যে এত স্ট্রেস গেছে, বেবি ঠিক আছে, তো ঠিকই আছে, বেবির কোনো অসুবিধা হয়নি। কিন্তু ছোটবেলা থেকে ওই মানে ছেলেই হয়েছিল, তো একটা হাই প্রেশারের টেন্ডেন্সি। এটা যদি মানে একদম প্রত্যক্ষ এর মানে উদাহরণ এগুলো বলছি আমি তোমাকে, হাই প্রেশারের একটা কিন্তু টেন্ডেন্সি আছে, যেটা ওই বয়সে অতটা হাই প্রেশার থাকা উচিত নয়। ছোটবেলা থেকেই একটা হাই প্রেশারের টেন্ডেন্সি। কেন? ওই যে মা এত স্ট্রেস নিয়েছে, তো ফিজিক্যাল লেভেলে কোথাও না কোথাও ওটা তো ওরও শরীরে এফেক্ট করে গেছে। একদম ভরা মাস ছিল তখন, 9 মাস মানে কত মানে স্টেজ, আর্লি স্টেজ, এগুলো এফেক্ট হয়। এবং যেটা আমরা বলছি যে গর্ভের সন্তান সবই শুনতে পাচ্ছে, মায়ের ভালো বা অপমান, সম্মান, মানে সবটাই ও নিচ্ছে, ওই ফিলিংটা ও নিচ্ছে ওখানে। আচ্ছা, পৃথিবীতে যেমন প্রাণ আছে, এমন কি অনেক গ্রহ রয়েছে যেখানে এরকম প্রাণ রয়েছে? হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের দেখো, সায়েন্স হয়তো ওভাবে এখনো এক্সপ্লোর করতে পারেনি, কিন্তু স্পিরিচুয়ালিটির দ্বারা অনেক কিছু এক্সপ্লোর করা যায়। সেটা হয়তো অনেকে দেখো বিশ্বাস নাও করতে পারে। এটা একটা মানে আমি আমার অনুভবটা বলতে পারি, বা আমার রিসার্চ ওয়ার্কটা নিয়ে আমি বলতে পারি। এবারে বিশ্বাস করুক বা না করুক সেটা প্রত্যেকের ব্যক্তিগত চয়েস। হ্যাঁ, একটু জানবো। হ্যাঁ, দেখো, যেটা আমরা জানি না তার মানে কিন্তু এটার কোনো মানে যে সেটা নেই সেটা বলা, এটা নিজের বোকামি বা নিজের একটা মানে সংকীর্ণতা, বা সেটা সীমাবদ্ধতা, যেটাই যা কিছু বলি না কেন আমি। এবারে যেটা আমার রিসার্চ ওয়ার্কের মধ্যে পড়ে, আমাদের প্রত্যেকের একজন হায়ার সেলফ থাকে, এবং মাল্টি ইউনিভার্সের যেটা কনসেপ্ট, যেমন এটা আমরা একটা ইউনিভার্সে আছি, এরম ভাবে অনেক ইউনিভার্স আছে। এবং সেখানে এটা আমার মনে হয় আজকের দিনে সায়েন্সও সেটাকে, কোয়ান্টাম ফিজিক্স সেটা মনে হয় এখনো সাপোর্ট দিচ্ছে, সেটা ওই থটগুলোকে, ওইগুলো নিয়ে। হ্যাঁ, এবং ওখানে আমার সঙ্গে সঙ্গে আরো 7 জন এক্সপ্লোর করছে, আলাদা লাইফ, আলাদা এক্সপিরিয়েন্স। মানে 7 ডাইমেনশন রয়েছে। 7 ডাইমেনশন সেটা আলাদা। আচ্ছা, 7টা ইউনিভার্সে গিয়ে কিন্তু আমার হায়ার সেলফ, যেমন ধরো একটা কিভাবে তোমাকে বোঝাই, আমার থেকে 7 দিকে একটা আমিও এক জায়গায়, আমি এই ডাইমেনশনে আছি, আমার হায়ার সেলফ কিন্তু একটু ওপরে আছে। ঠিক আছে, পৃথিবী একটা ডাইমেনশন, এখানে আমি এক্সপ্লোর করছি, আমি কিন্তু কানেক্টেড আমার হায়ার সেলফের সঙ্গে, আমরা প্রত্যেকে কানেক্টেড আমাদের হায়ার সেলফের সঙ্গে। আমরা সেটা বুঝতে পারি না বা জানি না, সেটা আলাদা কথা। এবং সেই একইভাবে আরো মানে আমি ছাড়াও আরো 6টা শরীর আছে, যেটা কিন্তু হায়ার সেলফের সঙ্গে কানেক্টেড। ক্লিয়ার হলো। মানে আমি প্রীতি এখানে বসে পডকাস্ট করছি, এরকম আরো 7টা ডাইমেনশন রয়েছে যেখানে প্রীতি রয়েছে, কিন্তু প্রীতির সেখানে প্রীতি নয়, হ্যাঁ, সোলটা কানেক্টেড ওই প্রীতির হায়ার সেলফের সঙ্গে। প্রীতির নানা রূপ আছে, সেখানে প্রীতি হয়তো কোথাও হাতি, এক্স্যাক্টলি, কারণ আমিও কোথাও আছি হাতি রূপে, বা তুমি অন্য কিছু হতে পারো। হ্যাঁ, এবার অন্য কোথাও তুমি হয়তো কোথাও সিঙ্গার, হয়তো কোথাও তুমি ডান্সার, তোমার হয়তো অন্য কিছু রূপে তুমি আছো, কিন্তু রূপ আছে 7টা ডাইমেনশনে, 7টা রূপে, একটা রূপে কিন্তু নয়, আমি সেটা বলতে চাচ্ছি। এবং তোমার এজ আলাদা, টাইম আলাদা। কোথাও তুমি ধ্যান করছো, কোথাও তুমি পুজো করছো, কোথাও তুমি মেয়ে, কোথাও তুমি ছেলে। আচ্ছা, কিন্তু তোমার যে হায়ার মানে ডাইমেনশন, যেটা তোমার হায়ার সেলফ, তুমি মৃত্যুর পর তোমাকে এসে ওনার সঙ্গে তোমার মিট হবে। মানে এগুলো আমরা বলতে পারি আমাদের সূক্ষ্ম শরীর। যখন ভগবান পৃথিবীতে আবির্ভূত হন, তখন কি উনি একদম মানে সর্বশক্তি নিয়ে তো উনি আসেন, ওনারও অনেক রূপ নিয়ে অনেক রকম ভাবে, এবং সময়ের ভিত্তিতে, কালের ভিত্তিতে আসেন। তো আমরাও একইভাবে আমরা কিন্তু এসছি সব এক্সপিরিয়েন্স করার জন্য। আচ্ছা, আমি এই বার্থ থেকে আমি এই লার্নিং গুলো নিয়ে যাচ্ছি। আমার হায়ার সেলফ অন্য, মানে আমার অন্য একটা ঋতু, সেও হয়তো কোথাও গিয়ে, মানে যেটা জানি যতটুকু আমার কোথাও গিয়ে সে এখনো মেডিটেশনে বসে আছে, ধ্যান করছে। কোথাও আমি হাতি, আমি কিন্তু জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, সেখানেও কিছু আমার এক্সপ্লোর করা বাকি আছে ওই জায়গা থেকে।
কোথাও বা আমি আরো অন্য কোনো মানে একটা দেখলাম একটা বুড়ি মানুষ মাথায় এত বড় চন্দনের টিপ মন্দিরে পুজোর একটা কাজে ওইরকম একটা রূপ, কোথাও আমি বসে গান গাইছি। হুম। এই শরীরেও কিন্তু আমার একটা গানের সঙ্গে কানেকশন ছিল। আমি অনেক মানে এ পর্যন্ত ক্লাসিক্যাল মিউজিকের আমার একটা ছিল, তো আমার একটা ভালোবাসা কিন্তু আছে মিউজিকের উপর। তো সেই জায়গা থেকে সবটাই আমাদের কেন, এর কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স করা। নানা রকম, নানা বাড়তে, নানা রূপে, নানা ভাবে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, ম্যাচিওর হচ্ছে সোল আরো। বাপরে, শুনতে যতটা ভালো লাগে এটা মানে বোঝাটাও হ্যাঁ জরুরি, কারণ আমাদের জানাটা জরুরি। এবং সেটাই তো হয়, আমাদের ভালো খারাপ সবটাই এই শরীর দিয়েই তো হচ্ছে, এই শরীরটা দিয়েই হচ্ছে। ভালোটাও এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার ফলটা খারাপ এক্সপিরিয়েন্সও হচ্ছে, প্লাস আমার শরীর যদি খারাপ কিছু হয় সেটা এই শরীরের দ্বারাই তো খারাপটা হচ্ছে। আমাদের যে হায়ার ডাইম সে তো চুপটি করে বসে আছে, সে তো তোমাদের ফ্রি উইলের ওপরে ইউনিভার্স কিন্তু খুব করে যে সেখানে কোনো ভগবান নেই, কোনো গুরু নেই, কেউ নেই। তোমার কাছে অপশন আছে, রাইট রং, তুমি কোনটা চুজ করছো, দ্যাট ইজ ইয়োর কর্ম। অপশন তো আমাদের কাছে দেওয়া হয়েছে, ইউনিভার্স তো বলেনি তুমি খারাপটা চুজ করো, তুমি বেছে নিয়েছো খারাপটা, সেটা তোমার কর্মা, তুমি ভোগ করবে এই শরীরে, তোমাকে আবার ফিরে আসতে হবে কর্মার জন্য। আপনি বেসিক্যালি দিল্লিতে থাকেন, হ্যাঁ, আপনার কোনো ক্লায়েন্ট কলকাতার ধরে নিচ্ছি, এবার আপনি নিজে যেহেতু একজন রেকি গ্র্যান্ড মাস্টার, তো কোনো ক্লায়েন্টের কোনো সমস্যা হলে আপনি দূর থেকে কি ডিস্টেন্স হিলিং সম্ভব রেকির মাধ্যমে? ডিস্টেন্স হিলিংও সম্ভব, প্লাস ডিস্টেন্সে যেটা আমরা বলি অ্যাটিউনমেন্ট। রেকি শিখতে হলে সবার আগে যেটা প্রয়োজন অ্যাটিউনমেন্ট দেওয়া এবং রিসিভ করা, মানে একটা গুরু দীক্ষার মতো চ্যানেলাইজেশন হয়, যেখানে চ্যানেলাইজ করা হয়। অ্যাটিউনমেন্ট দিয়ে তোমার ইউনিভার্সের সঙ্গে, ধরো তুমি রেকি শিখছো, তোমার আমার সবার আগে কাজ কি হবে, তোমাকে জাস্ট রেকি কি সেই ব্যাপারটা একটু করে ব্যাখ্যা করে বুঝিয়ে তারপর তোমাকে চ্যানেলাইজ করা। চ্যানেলাইজ না করলে তুমি কোনো এনার্জি ফিলিং তোমার মধ্যে দিয়ে হবে না, তুমি যেটা বুঝতে পারবে না। এই যে চ্যানেলাইজ করা আপনি বললেন, এই এনার্জিটা কোথা থেকে আসে? ইউনিভার্সের চ্যানেল এনার্জি, হ্যাঁ, ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, যেটাকে রেকিকে যেটা আমরা বলি ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, এটা সব সময় প্রকৃতিতে বিরাজমান, সব ইউনিভার্সের অঢেল মানে অপার ভান্ডার। এবার আমাদের যতটা ক্যাপাসিটি আমরা ওইটুকুই আমরা নিতে পারি। এবার যার আধার বড় সে বেশি নিচ্ছে, যার আধার ছোট সে কম নিচ্ছে আমরা আমাদের ক্যাপাসিটি মতো। হ্যাঁ, এবং রেকি যেটা অ্যাটুনমেন্ট হয় ওটাও কিন্তু একইভাবে ইকুয়ালি এফেক্টিভ ডিস্টেন্সেও, আমরা ডিস্টেন্সেও দিচ্ছি। আমাদের আজকাল অনলাইনে সবকিছু হচ্ছে এবং ডিস্টেন্সে হচ্ছে। এবার প্রমাণ কি বলবে তুমি, যে আপনি তাহলে বলুন কি করে আমি বুঝবো যে আমার অ্যাটুনমেন্ট হচ্ছে? যখন অ্যাটুনমেন্ট প্রসেস চলছে সবার কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, কারোর হাতের মধ্যে সেন্সেশন হচ্ছে, কারোর গরম হয়ে যাচ্ছে, কারোর শরীর গরম হচ্ছে, কারোর পায়ের তলায় সেন্সেশন হচ্ছে, কারোর গাল গরম হচ্ছে তো তাহলে ওটা কোত্থেকে হচ্ছে? আচ্ছা, আমি যখন পাঠাচ্ছি তোমার অ্যাটুনমেন্ট হচ্ছে, এবং ওই সময় একটা সুন্দরভাবে একটা ক্রিয়েট করা হয় সিচুয়েশন একটা মেডিটেশনের মধ্যে, কারণ যেহেতু ডিস্টেন্সে হচ্ছে ওকে ওনাদেরও একটা পাঠানো হয় একটা মেডিটেশন, ওইভাবে ওনাদের ইনভলভ করে একটা সুন্দর অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে এবার অ্যাটুনমেন্ট প্রসেসটা চলতে থাকে। একটা টাইম দেওয়া হয়, ওই সময়ের মধ্যে আমার অ্যাটুনমেন্ট প্রসেস হবে, ততটা সময়ের জন্য মেডিটেশনটা আমি বানিয়ে দেই। ওই মেডিটেশনের মধ্যে তোমরা থাকো, কারণ তোমাদেরকেও তো মাইন্ডকে এনগেজ করতে হবে কিছু একটা চিন্তা করতে। আমি ওদিকে অ্যাটুনমেন্ট দেবো, তুমি এখানে রান্না করবে, সেটা তো হবে না, তোমাকেও রিসিভিং হতে হবে। মানে অনলাইনেও সম্ভব, এক্স্যাক্টলি, ইকুয়ালি এফেক্টিভ। এখন মানুষ খুব ব্যস্ত, বেশিরভাগ অনলাইনেই সবাই কমফোর্টেবল থাকে। ক্লাসগুলো দেয়া হয় তখন তোমাকে ক্লাসটাতে অ্যাটেন্ড করতে হয়, লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করলে করা হয়। এবং পিএলআর ওটাও তাই, অনলাইনেও মানুষ সমানভাবেই নিচ্ছে, গুগল মিটে লিংক যাচ্ছে, ওইভাবে জয়েন হয়ে। আর কিছু কিছু মানুষ থাকে একটু পুরনোপন্থী মানুষ, তাদের জন্য একটু অফলাইনে অ্যারেঞ্জ করতে হয়, তো না হলে অনলাইনেই সবকিছু সুন্দরভাবে হচ্ছে, কোনো অসুবিধা হয় না। দুটো শিশুর জন্ম হলো, একজন যে না চাইতেই সবটা পায়, আর একজন যে ছোট থেকে স্ট্রাগল করছে। এবার আমি আর্থিক বিষয়ে আসি। কারোর যদি আর্থিক খুব সমস্যা, সে অনেক চেষ্টা করছে, তার জব হচ্ছে, কিন্তু কোনো জায়গায় গিয়ে না সেটেলমেন্ট হচ্ছে না, ভালো স্যালারি নেই, বা লাইফে সবসময় একটা স্ট্রাগল। এটার কারণ কি, বা এমন কোনো স্টোরি যদি আপনার জানা থাকে? সেই ঘুরে ফিরে সবটাই কর্মা, সবটাই কর্মা। কারণ দেখো, ব্লকেজগুলো আমাদের পাস্টের যে মিস্টেকগুলো হয়
হুম। সেইগুলোর কারণেই সবটাই ব্লকেজ ওইভাবেই ক্রিয়েট হয়। হুম। তুমি ফাইন্যান্স নিয়ে মানে যদি তোমার কোনো প্রবলেম আসে, তাহলে অবশ্যই জানবে তুমি হয় তোমার কোথাও মানে কারোর কিছু টাকা তুমি কোনো সময়ে দাওনি হুম। ইচ্ছাকৃতভাবে, বা অন্য কোনো ভুল কিছু হয়ে গেছে। হুম। এই হিসাবে যদি বলো, তাহলে একটা আমি ছোট করে একটা বলি, একদমই। হ্যাঁ, একটা গল্প বলছি। তো এক ভদ্রলোক, ওনার ফাইন্যান্সিয়াল প্রবলেম মানে সাংঘাতিক একটা লেভেলে একটা হুম। নিয়ে উনি এলেন আমার কাছে। হুম। ক্রাইসিস, বিল পাস হচ্ছে না, হুম। বাড়ি বিক্রি হয়ে গেছে লোনের এতে, অন্যের বাড়িতে থাকতে হচ্ছে, মানে কোনো রিলেটিভের বাড়িতে যারা থাকেন না, এমন কোনো রিলেটিভ সহৃদয় আছেন, তার ফ্ল্যাটে ওনাদের থাকতে হচ্ছে, এরম পরিস্থিতি। এবং ফাইন্যান্সিয়ালি যাকে বলে একদম স্ট্যাগনেন্ট হয়ে যাওয়া, একদম আটকে গেছেন। তো এবারে উনি ঢুকছেন, কিন্তু উনি মানে আসছে না, ওনার ভেশনটা বারবার একই জায়গায় ঘুরছেন, মার্কেটের মধ্যে ঘুরছেন, বারবার মার্কেটে যাচ্ছেন, এরম একটা এবারে স্বাভাবিকভাবে ওখানে আমাকে আবার একটা মিডিয়ামের ইউজ করতে হলো। তো নিয়ে গেলাম, মিডিয়ামকে নিয়ে যাওয়ার পর যেটা দেখলাম যে রামেশ্বরমের মন্দিরের সঙ্গে ওনার একটা কানেকশন পাওয়া গেল। ঠাকুরের প্রসাদ হয় না, প্রসাদ ঠাকুরের ভোগ আমরা কিনি তো একটা কোনো দোকান থেকে, ওখানে দেখানো হচ্ছে উনি মানে এঁঠো প্রসাদ ভগবানের এতে থালাতে সার্ভ করা হচ্ছে, নিজে খেয়ে। আচ্ছা, এঁঠো প্রসাদ রামেশ্বরমের মন্দিরে। রামেশ্বরমে। এবং শুধু তাই নয়, মানে মন্দিরের পুরোহিতের সঙ্গে করে ষড়যন্ত্র করে ঠাকুরের গয়নাও চুরি হচ্ছে, এবং তাতেও ওনার হাত আছে। আমরা বলি না যে ঠাকুর কি করবে, ঠাকুর তো কিছু বলে না, ঠাকুরের কি আর করবে, ওই সময় উত্তর দেবে। এটা ভাবার কোনো কারণ নেই, তুমি ঠাকুরেরই করো আর যাই করো, কার্মাই হয় ওটা ওইভাবে। আর স্বাভাবিকভাবেই যেখানে সবাই একটা পজিটিভ ভাইবস নিয়ে যাচ্ছে, সেখানে ওই মানে অ্যাকশানে রিয়াকশান হবে না, এটা তো হতে পারে না। এই বাড়তে উনি সেটা সাফার করছেন, এবং ওনার এতখানি ফাইন্যান্সিয়াল ব্লকেজ এবং নানা রকমের সমস্যায় একদম জর্জরিত অবস্থা। সেই জায়গা থেকে এবারে যা হয়, আমাদের প্রসেসে আমরা হিলিংগুলো করলাম। হিলিং করার পর ওনার জন্য ওই মানে হঠাৎই মানে সেশন চলাকালীনই এর কাকতালিও বলতে পারো বা যাই হোক, কিন্তু রেমেডিটাও ওটাই এলো, যে কুকুরের একটা বার্কিং একটা শোনা যাচ্ছে, তো সেশনের মধ্যে খুব ডিস্টার্ব হচ্ছিল আমাদের। তারপরে দেখলাম ইউনিভার্সের একটা এলো যে মানে কালো, বিশেষত মেনশন করে বলা হচ্ছে যে কালো কুকুরের সেবা করো। ওনার হাতে কুকুর খাচ্ছিল না, কুকুর খাঁচায় হাল ছাড়বেন না, এটাই আপনার রেমেডি। যখন এটা আপনাকে শ্রদ্ধা নিয়ে বিশ্বাস নিয়ে করতে হবে, খাবে না। যেদিন খাওয়া শুরু করবে কুকুর, সেদিন জানবেন আপনার কর্মা ডিজলভ হওয়া শুরু হয়েছে। আপনাকে কন্টিনিউয়াস, উনি পাড়ায় পাড়ায় ঘুরতেন খাওয়ার নিয়ে, কুকুর খাচ্ছে না, তাহলে আপনি ছাড়বেন না, রোজ করে যান, ইউনিভার্সের কাছে ক্ষমা চান, বারবার বলুন যে যা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে নিয়ে যাবে না, ক্ষমা করো। তো এই এখন বলছেন যে হ্যাঁ, কুকুর খাওয়া শুরু হয়ে গেছে ওনার হাতে। আমি বললাম যাক, এবারে আপনার রাস্তা খুলবে। কালই একটা মেসেজ পেলাম ওনার, যে মানে বিলটাও অলরেডি পাস হয়ে গেছে, এবং উনি পাবেন হয়তো খুব শিগগির, মানে এটা পাবেন। কিছু হাইকোর্ট চলছে, কিছু অনেক রকম মানে আইনি জটিলতাতেও ফেসে আছেন, মানে ওই সব কাজের ব্যাপারগুলো, বাড়ির ব্যাপারে ওই সমস্যা, মানে কোনোভাবে উনি শান্তি পাচ্ছেন না। ফাইন্যান্সিয়াল ব্লকটা এমন ধরে নিয়েছে ওনাকে যে বেরোনোর কোনো রাস্তা নেই। কোনোভাবে কোনো বন্ধুর দ্বারা উনি আমার নাম্বারটা ওনার কাছে আসে যে লাস্ট একবার এনার কাছে যা, আর তোকে কিছু বলবো না। তো ওই লাস্ট যাই হোক, ইউনিভার্সের ইচ্ছে ছিল হয়তো আমার হাত দিয়ে সলিউশন করানোর, তো ওইভাবে ওনার ওই সমস্যাগুলোর তো সলিউশন করানো হয়েছে, যেটা ক্ষমা প্রার্থনা করুন, বা ওনার বাড়িতে ওনার মা বাবার ছবি যে উনি আলমারির মধ্যে রাখা আছে, সেটা আমরা জানবো কি করে, আমাদের তো জানার কথা না। ওটাও এলো যে বাড়িতে মা বাবার ছবি কোথাও একটা রাখা আছে, যেটা মানে বন্ধ করে। আজকাল তো মিডিয়াতে নানা মানুষ নানাভাবে কথা বলে না, কেউ বলছে রাখো, কেউ বলছে রেখো না, মানুষ কনফিউজ হয়ে যায়। ওইভাবে উনিও কনফিউজ হয়ে ছবিগুলোকে আলমারির মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিলেন। তারপরে মানে ইউনিভার্স যখন বলছে যে না, ওগুলো মা বাবা, তাদেরকে শ্রদ্ধা জানাও, এরকম ভোগ প্রসাদ দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু থাক, তাদের কমসে কম ঠিকঠাক করে করো। ওনার ঠাকুমা
ঠাকুমার শোল কিন্তু এখনো রিলিজ হয়নি। হুম। ঠাকুমা খুব কষ্টে আছে, দেখাচ্ছে ওটা। হুম। ঠাকুমার কোনো প্রপার্টিগত কোনো মানে ছেলে জোর করে কিছু লিখিয়ে নেওয়া, কিছু হওয়া, সেই জায়গা থেকে ঠাকুমা কিন্তু আটকে আছে। হুম। তো ওনার জন্য কিছু ক্রিয়াকর্ম যেটা ওনার শোলকে রিলিজ কারণ দেখো আমাদের পিতৃপুরুষের যেটা সেটা তো আমাদেরকেই তো তাদের মানে আগে জার্নিতে এগিয়ে দিতে হবে না? সেই কাজগুলো আমাদের মানে ওটা কিন্তু কোনো কোয়ারি ছিল না। ইউনিভার্স একা, একা নিজেই গাইডেন্সগুলো দিল আমাদেরকে যে এইভাবে ওনাকে গাইড করো যে যাতে ওনার ঠাকুমার শোলটা রিলিজ হয়। এভাবে আমরা কিন্তু শুধু মানে ওনার ক্ষেত্রে ঠাকুমা, কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ধরুন কারোর মা-বাবা চলে গেছেন। উনি হয়তো ভাবছেন যে আমার মায়ের সঙ্গে আমার ঠিক ওই রকম এটা হয়নি। তো ওনাদের সোল কানেকশন করে এটা কিন্তু করা যায়। যে কেমন আছেন উনি, কোথায় জন্মে গেছেন কিনা, বা যদি ওনার কোনো গাইডেন্স থাকে সেটাও ওনারা করেন। আর যে সোল লেভেলে ওই কানেকশনটা করে আমরা কিন্তু করি। থ্যাংক ইউ সো মাচ দিদি, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো কথা বলে। তোমার সঙ্গে কথা বলেও আমার খুব ভালো লাগলো। পডকাস্টের এই পর্ব এখানেই শেষ হচ্ছে, তবে আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন। আপনাদের জন্য ফ্রি হলেও আমাদেরকে কিন্তু ভালো ভালো গেস্ট আনতে অনেক সুবিধা করে দেয়।